জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, টেট ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের জন্য আপনাদের কাছ থেকে পাঠানো 10টি প্রশ্ন ও তার উত্তর। সম্মানিত ভিউয়ার্স, এই 10টি প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। আশা করি প্রথম থেকে শুরু করে 10টি প্রশ্ন সুন্দর শুনবেন এবং এর সুন্দর উত্তর বা সমাধান দিয়েছি তা মেনে চলার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রশ্ন নম্বর 1 বলা হয়েছে, মাউসিতে এমপিওভুক্ত হতে কেমন সময় লাগে? মাউসি বলতে বোঝায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বা জেনারেল স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ 6ষ্ঠ শ্রেণী থেকে একেবারে 12 শ্রেণী পর্যন্ত। তো এই ধরনের প্রতিষ্ঠানে যখন আপনি সুপারিশপ্রাপ্ত হবেন, তখন সহকারী শিক্ষক কিংবা প্রভাষক বা যেটাই হন না কেন, বা কর্মকর্তা কর্মচারী যেটাই হন না কেন, সেই সকল প্রতিষ্ঠানে প্রতি বেজুর মাসের, অর্থাৎ বছরের 6টি বেজুর মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়। এবং যদি আপনি মার্চ মাসে আবেদন করেন, মে মাসে গিয়ে কিন্তু আপনি এমপিওভুক্ত হতে পারবেন। অর্থাৎ এই যে আপনার মধ্যে 1 মাস বা 2 মাস বকেয়া হলো, এই বকেয়ার জন্য আবার আলাদা আবেদন করলে এই বকেয়া জেলা শিক্ষা অফিস থেকে আপনাকে প্রদান করা হবে, মানে আপনি পাবেন। তো সেই হিসেবে মাউসিতে প্রতি বেজুর মাসে এমপিওভুক্ত করা হয় এবং অনলাইন প্রক্রিয়ায়, এবং সেটি প্রতি বেজুর মাসের 1 থেকে 8 তারিখের মধ্যে সকাল 9টা থেকে বিকাল 5টা এর মধ্যে অনলাইন আবেদন করতে হয়। এ হলো মাউসি। প্রশ্ন নম্বর 2 বলছে, মেমিসে এমপিওভুক্ত হতে কেমন সময় লাগে? মেমিস বলতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বোঝায়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এমপিওভুক্তি সবচেয়ে সহজ, যা প্রতি মাসের, অর্থাৎ 12টি মাসের 12 দিনই, মানে জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি অনলাইনে আবেদন করতে পারেন সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে। অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি আবেদন করলে 25 তারিখের মধ্যেই আপনার ইন্ডেক্স নম্বর, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে আপনাকে সবাই চিনবে এবং আপনি বেতনভুক্ত হবেন, সেই নাম্বারটি পড়ে যাবে, যাকে আমরা বলি ইন্ডেক্স নাম্বার। তার মানে এখানে মেমিসে প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখে আমরা এমপিওভুক্ত হতে পারবো। কারিগরিতে এমপিওভুক্ত হতে কেমন সময় লাগে? তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি চৌত্র গণবিজ্ঞপ্তিতে কুসুমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ, শান্তিরহাট, পটিয়া, চট্টগ্রামে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। প্রতি বছর প্রায় 700+ আপনার চৌত্র গণবিজ্ঞপ্তিতে 700+ এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল এবং স্বতন্ত্র ভোকেশনালে টেট ইনস্ট্রাক্টর, সহকারী শিক্ষক এবং প্রভাষক বিএম ভোকেশনাল কলেজগুলোতে সুপারিশপ্রাপ্ত হয়েছিল। তারা সর্বনিম্ন চৌত্র গণবিজ্ঞপ্তি আলোকে যদি বলি, তাহলে সর্বনিম্ন 5 মাস এবং সর্বোচ্চ 9 মাসের মধ্যেই তারা এমপিওভুক্ত হতে পেরেছিল। আর কারিগরি শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্তি সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতি, অর্থাৎ হাতে হাতে প্রায় 32 ধরনের কাগজ মিল করে আপনার আঞ্চলিক কার্যালয়ের মধ্য দিয়ে 8টি বা 6টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। যেমন যারা চট্টগ্রাম বিভাগের অধীনে চাকরি করবেন, তারা কুমিল্লা আঞ্চলিক কার্যালয় রয়েছে, সেখানে গিয়ে আপনাকে আবেদন কপি পাঠাতে হবে এবং পাঠানোর 4-5 মাস পরে থেকে আপনার প্রতি 2 মাস পর পর কারিগরি শাখা এমপিও দেওয়া হয়। 80, 90, 70, 50 এমনকি মনে করেন 700 জন করলে 700 জনকে একবারেই দিবে না, একটি ধাপে ধাপে দেওয়া হবে। এ হলো আমাদের মোটামুটি কারিগরি নিয়ম। আর কারিগরি এমপিওভুক্তি হতে একটি দীর্ঘমেয়াদী যে রয়েছে, এই যে যেমন 5 মাস 6 মাস সময় চলে যাবে, এজন্য আপনি যে চাকরি করলেন এটা কিন্তু বকেয়া পাবেন না। যেমন মাউসিতে যে বকেয়ার কথা বললাম যে বকেয়া পাওয়া যাবে, জেলা শিক্ষা অফিস থেকে, কারিগরিতে এই বকেয়াটি আপনি পাবেন না, কারণ তাদের নীতিমালাতে বলা নেই। একটি কথায় আপনাকে কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে, সে কারণে আপনি এটা পাবেন না যে পর্যন্ত নীতিমালাতে অ্যাড না হচ্ছে। প্রশ্ন নম্বর 4 বলছে, ইন্ডেক্স প্রাপ্ত হলে কত বছর পর্যন্ত চাকরি করা যায়? ইন্ডেক্স প্রাপ্ত হলে আপনার শিক্ষক নিবন্ধন সনদের যে ভোটার লিস্ট রয়েছে সে অনুযায়ী 60 বছর পর্যন্ত আপনি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। এমপিওভুক্ত চাকরি স্থায়ী হতে কত বছর লাগে? এমপিওভুক্ত চাকরি স্থায়ী হতে 2 বছর সময় লাগে, অর্থাৎ 2 বছর পর্যন্ত আপনি অস্থায়ী হিসেবে চাকরি করবেন, 2 বছর পরে আপনি স্থায়ী হয়ে গেলেন এমপিওভুক্ত একজন শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক কিংবা কর্মকর্তা কর্মচারী। শিক্ষা মন্ত্রণালয়ের 7 ধারা কি? শিক্ষা মন্ত্রণালয়ের 7 ধারা হলো যে
আপনি একটি প্রতিষ্ঠানে ইন্ডেক্স পেয়েছেন, অর্থাৎ আপনি বেতনভুক্ত হয়েছেন, তো সমপদে আরেকটি প্রতিষ্ঠানে আপনি যাতে আবেদন না করতে পারেন, এই ধারাটি হলো 7 ধারা। অর্থাৎ এই ধারায় বলা রয়েছে যে সমপদে অন্য কোনো স্কুল কলেজ মাদ্রাসা যেটাই হোক না কেন, সেটা যদি যেমন আপনি 10ম গ্রেডে করেন, আর এখানেও 10ম গ্রেডে এই সমপদে এই চাকরি বাকরির আবেদন করা যাবে না, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন না। এটা কি বলা হয়? শিক্ষা মন্ত্রণালয়ের 7 ধারা। মানে এই ধারা হলে আপনি যদি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে আছেন, তো আপনার বাড়ির কাছে একটি মাদ্রাসায় 5ম গণবিজ্ঞপ্তিতে কিংবা অন্য একটা গণবিজ্ঞপ্তিতে দেখলেন যে এখানেও সহকারী শিক্ষক বাংলা পত্রা খালি রয়েছে মাদ্রাসায়, তো আমি এখানে আসতে চাবো, তো এই ক্ষেত্রে আপনি আসতে পারবেন না। এই ধারাটা বাতিল করার হলো শিক্ষা মন্ত্রণালয়ের 7 ধারা। 7 নম্বর প্রশ্ন বলছে স্কুলে যোগদানের সুবিধা কি? যে স্কুলে যোগদানের সবচেয়ে ভালো সুবিধা হলো স্কুল সবার আগে জাতীয়করণ হয়, স্কুলে ছাত্রছাত্রী বেশি থাকে, স্কুলে একটু ক্লাস বেশি নেওয়া হলেও স্কুল থেকে বেশি বেতন দেওয়া হয়। বেশ কিছু প্রতিষ্ঠানে প্রায় 500 থেকে প্রায় 10,000 বা 12,000 টাকা পর্যন্ত মাসিক স্কুল প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, এবং কিছু কিছু প্রতিষ্ঠানে মূল বেসিকের 2%, 3%, এবং কিছু কিছু প্রতিষ্ঠানে 25 বা 50% পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তহবিল থেকে আপনাদের বেতন দেওয়া হয়। তবে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে এই সংখ্যাটা খুবই কম। 8 নম্বর প্রশ্ন বলছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ হবে কি? জি, এমপিওভুক্ত শিক্ষা গত 16 বছরে প্রায় 740টি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। এর মধ্যে প্রায় 700+ স্কুল অ্যান্ড কলেজ মাওসিভুক্ত এবং 41টি প্রায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। তো আশা করা যায় সামনে 2030 সাল বা 2041 সালের মধ্যে ধাপে ধাপে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হতে পারে। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 5ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ থেকে শেষ পর্যন্ত একটু বলুন। যে 5ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ আপনি পাওয়ার পরে আপনাকে কিছু কাগজপাতি এনটিআরসির অফিসে পাঠাতে হবে। আপনি নিজে গিয়ে সেগুলো পাঠাবেন। পাঠানোর পরে আপনার মোবাইলে পুলিশ ভেরিফিকেশনের বা বিরুল ফর্ম পূরণের জন্য একটি SMS আসবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইনে আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবেন। পূরণ করে আপনার কাছে একটি কপি সযত্নে রেখে দিবেন, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাও সুন্দর করে লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনাকে এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা অধিদপ্তরে যাবে। যাওয়ার পরে নিজ নিজ জেলা কার্যালয়, অর্থাৎ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অধীনে 64টা জেলায় আপনার কাগজপাতিগুলো যে জেলায়, সেই জেলার কাগজপাতিগুলো সেই জেলায় পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে ফোন দেওয়া হবে যে আপনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আপনার ওই মূল সনদ এবং প্রত্যেকটি মূল সনদের ফটোকপি, শুধুমাত্র আপনি যে জন্ম নিবন্ধন আপনি যে অঞ্চলের নাগরিক, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদ, সেখানকার মূল কপিটা 2টা তুলে নিয়ে যাবেন। আর বাদবাকি সকল সনদের ফটোকপি এবং মূলটা নিয়ে যাবেন। এর পাশাপাশি বাবা এবং মার 2টা ভোটার আইডি কার্ডও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তবে সেক্ষেত্রে আমি বলি, যদি বাবা মার ভোটার আইডি কার্ডের সাথে 1-2টি হরফ একটু চেঞ্জ হয়, কিংবা নাম একই, যেমন আপনি আক্তার আর পরে দেখছেন মণ্ডল, এরকম নাম আছে, তাহলে সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ওই ছবিটি বা ওই ভোটার আইডি কার্ডটির পিছনে বা সুন্দর করে প্রত্যয় নিয়ে নেবেন যে এই ব্যক্তি এবং এই নামটি একই ব্যক্তি। তাহলে আপনার শিক্ষক নিবন্ধনের যে পুলিশ ভেরিফিকেশন আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তারপরে আপনাকে একটি চূড়ান্ত সুপারিশ দিবে। চূড়ান্ত সুপারিশ দিলে, আর চূড়ান্ত সুপারিশের 30 দিনের মধ্যে, আমরা 4 গণবিজ্ঞপ্তিতে 30 দিনের আমাদের সময় দিয়েছিল, এখানেও তাই দিবে। 30 দিনের মধ্যে আপনার প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। তারপরে আপনি যোগদান করার পরে প্রতিষ্ঠানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এমপিওভুক্তির আবেদন করতে হবে। এই পর্যন্ত আপাতত 5ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক থেকে একেবারে শেষ পর্যন্ত। তারপরে বলা হয়েছে 10 নম্বর প্রশ্ন, এসএসসি ভোকেশনালে 16 বছরে কয়টি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে? এসএসসি ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল এই দুইটি মিলে 16 বছরে 41টি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। এগুলো কিছু স্বতন্ত্র রয়েছে, কিছু আবার জেনারেল প্রতিষ্ঠান, এর পাশাপাশি ছিল কারিগরি, সেগুলো স্বতন্ত্র করা হয়েছে। এবং বেশ কিছু প্রতিষ্ঠান, প্রায় 10টিরও অধিক নন এমপিও প্রতিষ্ঠানও সরাসরি এমপিওভুক্তি ছাড়াও জাতীয়করণ হয়েছে, কারণ জাতীয়করণের জন্য এমপিওভুক্তি কোনো শর্ত নাই। তো সেই হিসেবে জাতীয়করণ করলে আইন আদালতে কোনো সমস্যা নেই। তারপরে বলছে মাদ্রাসা কি জাতীয়করণ হবে? আপাতত 16 বছরে কোনো মাদ্রাসা জাতীয়করণ হয়নি। তবে আমাদের একটু নিউজ যেটা দেখলাম যে যেহেতু স্কুল জাতীয়করণ হয়ে গেছে, প্রত্যেকটি উপজেলায় একটি করে স্কুল এবং একটি করে মাধ্যমিক কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক কলেজ
জাতীয়করণ হয়েছে, সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় একটি স্তরে একটি করে মাদ্রাসা বা বড় একটি করে মাদ্রাসা জাতীয়করণ হতে পারে। এ নিয়ে হয়তো কানাঘুষা চলছে, তবে নিউজটি সঠিক কিনা বলতে পারলাম না, তবে এরকম হওয়ার সম্ভাবনাটা বেশি। তো মোটামুটি হলো 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর একটি প্রশ্ন বলছেন যে সহকারী শিক্ষক পদে সুপারিশ পেলে কোন কোন সাবজেক্টে B.Ed করা লাগে না, অর্থাৎ ঢোকার সাথে সাথে আপনার 10ম গ্রেড বা 16,000 টাকা স্কেল পাবেন। তো এরকম একটি সাবজেক্ট হলো চারু ও কারুকলা। তারপরে 2 নম্বর হলো কৃষি, সহকারী শিক্ষক কৃষি, যেটা এখন জীবন জীবিকা নামে পরিচিত। তারপরে বলা হয়েছে ICT, ইনফরমেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি, যেটা বলা হয় ICT। 4 নম্বর হলো শারীরিক শিক্ষা এবং 5 নম্বর হলো SSC ভোকেশনালের যে ট্রেড ইনস্ট্রাক্টর থাকেন তাদের জন্য কোনো B.Ed করা লাগে না। মোটামুটি আমার জানা মতো এই 5টি সাবজেক্টে যারা সহকারী শিক্ষক এবং ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে সুপারিশ পাবেন তাদেরকে আর B.Ed করা লাগবে না, তারা সরাসরি 10ম গ্রেডে উত্তীর্ণ হবেন এবং এই 10 বছর পরে একটি স্কেল উন্নতি হবে, যেটা আপনাকে 10ম গ্রেড থেকে 9ম গ্রেড 22,000 টাকা স্কেলে উন্নতি হবেন। তারও 6 বছর পরে 8ম গ্রেড, এবং এই 8ম গ্রেডে যে সর্বশেষ বেতন স্কেল প্রায় 55,200-300 টাকা, ওইটা দিয়ে আপনাকে মানে অবসরে যেতে হবে। তো এই হলো মোটামুটি আমাদের 5ম গণবিজ্ঞপ্তিতে আপনাদের চূড়ান্ত সুপারিশ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।